আগের পরীক্ষাটা বরং এই সপ্তাহে দাও, প্রয়োজনে টাইম নাও, পুরো পড়াটা রেডি করে আমি দিচ্ছি, টেক্সটটা লিখে 100 নম্বরের পরীক্ষা দাও। মানে এই সপ্তাহে নয়, টাইমটা দিচ্ছি। হ্যাঁ ম্যাম, 100 নম্বরেরটা একটু টাইম দিলে ভালো হয় ম্যাম, এমনি অনেক না ফাঁকি হয়ে গেছে আমাদের। চলো, আচ্ছা বলছে যে occasional poems are the first and most genuine of all kinds of poetry। ঠিক আছে, এখান থেকে আমি বলে দিচ্ছি আরেকবার। অকেশনাল পোয়েমস হচ্ছে যেটা মূলত সাধারণভাবে, মানে যেটা চিরস্থায়ী নয়, মাঝে মাঝে যেটা লেখা, ঠিক আছে, সেই ধরনের সাময়িক কবিতা যেগুলোকে বলা হয়, সেগুলোই হচ্ছে সত্যিকারের কবিতা, ফার্স্ট, আদি, এবং যেগুলো অকৃত্রিম, যেগুলি একেবারেই জেনুইন, সেই ধরনের কবিতা, অফ অল কাইন্ডস অফ পোয়েট্রি। দ্য ফার্স্ট অ্যান্ড ফার্স্ট থিং, অর্থাৎ যেটা আদি এবং দ্রুততার সঙ্গে, ডিমান্ডেড, অফ জিনিয়াস অফ লাভ অর ট্রুথ, লাভ অফ ট্রুথ, ঠিক আছে, অর্থাৎ সত্যিকারের ভালোবাসা যার মাধ্যমে ব্যক্ত হয়েছে সেই কবিতাগুলো, সেগুলো হচ্ছে কি না সাময়িক কবিতা। তাহলে এই অকেশনাল কবিতার মাধ্যমে কি হচ্ছে, এটা হচ্ছে সাময়িক কবিতা। এর মাধ্যমে কি হচ্ছে না সত্যিকারের ভালোবাসা ব্যক্ত হয়েছে। এবার বলছে আই সিক ইন এভরিথিং আ পয়েন্ট ফ্রম হুইচ সুন মে বি ডেভেলপড। এই কথা কে বলছেন? গেটে বলছেন। গেটে বলছেন যে গেটে বলছেন যে আই সিক ইন এভরিথিং, আমি সবকিছুর মধ্যে, আ পয়েন্ট ফ্রম হুইচ সুন মে বি ডেভেলপড, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমি এমন একটা স্থান খুঁজি যেটা কি করে, যেটা হচ্ছে বিকাশ ঘটায়, যার মাধ্যমে প্রভূত বিকাশ সম্ভবপর হয়। আই সিক ইন এভরিথিং, আমি সবকিছুর মধ্যে দিয়ে একটা, আমি এমন কিছু খুঁজি যার মাধ্যমে বিকাশ সম্ভব। থিওডর ওয়াটস ডানকান, এই হচ্ছে ভদ্রলোকটার নাম, এটা হলো ব্যক্তির নাম। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এটা হচ্ছে গ্রন্থটার নাম। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পোয়েট্রি, শীর্ষক লেখায়, এটা হলো গ্রন্থটার নাম। এই গ্রন্থের মধ্যে শীর্ষক লেখায় কবির দৃষ্টিকে দুই ভাগে ভাগ করা গেছে, একটা অ্যাবসলিউট ভিজিয়ন, যেটাকে আমরা শুদ্ধ দৃষ্টি বলে থাকি, আর একটা হচ্ছে রিলেটিভ ভিজিয়ন, যেটাকে আমরা আপেক্ষিক দৃষ্টি বলে থাকি। তাহলে একটা হলো অ্যাবসলিউট ভিজিয়ন, যেটাকে আমরা শুদ্ধ দৃষ্টি বলে থাকি, যার মাধ্যমে যিনি বস্তুর যেটা নিজস্বতার, তার বিবৃতি যেটা, সেটা বোঝা যায়। আরেকটা হচ্ছে যে কবি নিজের রাগ দেশ একেবারে ভুলে গিয়ে কোনো বস্তুর বা ব্যক্তির মর্মে প্রকাশ করে তাকে বিশ্লেষণ করছেন। অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাবসলিউট ভিজিয়ন যেটা রয়েছে, সেটা তিনি কার মধ্যে দেখেছিলেন, কোন কোন লেখকদের মধ্যে? একজন হচ্ছেন শেক্সপিয়ার, আর একজন হচ্ছেন হোমার, এই দুজনের মধ্যে দেখেছিলেন, যেখানে বস্তুর নিজস্বতার বিবৃতি রয়েছে, ঠিক আছে, যেখানে কবি নিজের বস্তুর, অর্থাৎ তিনি যার সম্পর্কে বলছেন, বিবৃতি দিচ্ছেন, সেটা ব্যক্তির হতে পারে, সেটা হচ্ছে বস্তুর হতে পারে, সেটা তাদের কথা। এখানে কবির নিজস্ব অনুভূতির কথা নেই, কবির এখানে নিজস্ব অনুভূতির কথা কিন্তু নেই, ঠিক আছে। একটা লেখকের কথা বা বক্তব্য তখনই সার্থক হয় সাহিত্যের মধ্যে, সেটা যে কোনো সাহিত্য হতে পারে, সেটা কবিতা হতে পারে, সেটা উপন্যাস হতে পারে, সেটা ছোট গল্প হতে পারে, যাই হোক না কেন, তখনই সার্থক হবে যে যখন সেটা কিন্তু কি হচ্ছে না তার নিজস্ব বক্তব্যগুলো যার মধ্য দিয়ে প্রকাশিত হয়, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাবসলিউট ভিজিয়নে সেটা কিন্তু নেই, কোনো ব্যক্তি বা বস্তু এইগুলোর কথাই কিন্তু বড় হয়ে উঠেছে, আর সেটা আমরা ওই শেক্সপিয়ার আর হোমারের লেখাতে দেখতে পাই।
সেটা হচ্ছে শেক্সপিয়ার এবং হোমারের লেখাতে দেখতে পাই। আচ্ছা, কবি নিজের রাগ দেশ ভুলে গেছেন, অর্থাৎ ব্যক্তিগত অনুভূতিগুলো তিনি ভুলে গেছেন। তো এইভাবে যখন সম্পূর্ণভাবে আত্মবিস্মৃত হয়ে অ্যাবসলিউট ভিশন লাভ করা মানুষের পক্ষে সম্ভব কিনা, অর্থাৎ শেক্সপিয়ার ও হোমার তাদের অ্যাবসলিউট ভিশনের মুহূর্তেও শেক্সপিয়ারত্ব ও হোমরত্ব বিবর্জিত হয়েছিলেন কিনা, মানে আমরা তো জানি যে যে লেখক তার নিজের ব্যক্তিগত অনুভূতি কল্পনাগুলোকে তার সাহিত্যের মধ্যে প্রতিফলিত করতে পারেন, তিনি হচ্ছেন সার্থক কি বলবো সাহিত্যিক, ঠিক আছে। কিন্তু এখানে গেটের প্রশ্ন যে এই অ্যাবসলিউট ভিশনে তো সেগুলো ছিল না, তাহলে শেক্সপিয়ার এবং হোমার এই দুজন ব্যক্তি কি এই শেক্সপিয়ার এবং হোমার এই দুজন ব্যক্তি কি তাদের লেখার মধ্য দিয়ে তাদের ব্যক্তিগত অনুভূতি আদৌ প্রকাশ করতে পেরেছিলেন, বা তারপর ব্যক্তিগত অনুভূতি প্রকাশ না করে তারা আদর্শ লেখক হয়ে থাকতে পেরেছিলেন? এটাই ছিল গেটের কিন্তু কোয়েশ্চেন মার্ক। ওকে, তা অ্যাবসলিউট ভিশনের মুহূর্তেও শেক্সপিয়ারত্ব এবং হোমরত্ব বিবর্জিত হয়েছিলেন কিনা সে বিষয়ে তর্ক বিতর্ক চলতে পারে। তবে এই আত্মবিলোপ কবির পক্ষে মানুষ হিসাবে যতখানি সম্ভবপর সেদিক দিয়ে দেখলে হয়তো বোঝা যাবে সত্যকারের অ্যাবসলিউট ভিশন, অর্থাৎ মানুষের মনের বহু স্তরের বহু গ্রামের অবস্থা সম্বন্ধে ভিশন গেটের চাইতে শেক্সপিয়ার ও হোমারে বেশি মুগ্ধ। ঠিক আছে, তো এই কথাটা বললে এটা দেখা যায় যে জনপ্রিয়তার খাতিরে, তো জনপ্রিয়তার খাতিরে এটা দেখলে এটুকু বোঝা যায় যে জনপ্রিয়তার খাতিরে এটা দেখলে বোঝা যায় যে শেক্সপিয়ার বা হোমারের ক্ষেত্রে হয়তো তাদের জনপ্রিয়তা অনেক বেশি, কিন্তু সাহিত্যের প্রচলিত শাস্ত্র অনুসারে এটা হয়তো ব্যালান্সিং, মানে আমরা যখন কোনো কিছুকে ত্যাগ করি, ঠিক আছে। ম্যাম বলছি যে এই অ্যাবসলিউট ভিশনকে যদি এক কথায় বলি তাহলে কি বলা হবে ম্যাম? অ্যাবসলিউট ভিশনকে যদি আমরা এক কথায় বলি তাহলে ওই যে শুদ্ধ দৃষ্টি, ঠিক আছে। এক কথায় যেখানে আমরা বলবো যে লেখার মধ্যে দিয়ে কোনো যেখানে লেখকের ব্যক্তিগত অনুভূতিগুলো নেই, শুধুমাত্র মানুষ বা যে চরিত্রগুলোকে নিয়ে আমরা লিখছি, যেমন ধরে নাও না ম্যাকবেথ রয়েছে, বা এখানে এই যে ডাইনের প্রভাব যে একটা অতিরঞ্জিত ব্যাপার শেক্সপিয়ারের লেখার মধ্যে, ঠিক আছে, এইগুলো যে উঠে এসেছে, তো সেই বিষয়গুলো অনেক বেশি, সেগুলো অনেক বেশি প্রভাব ফেলে। তাহলে কি হ্যাঁ বলো। তাহলে কি বলতে পারি যে লেখকের অনুভূতিহীন রচনা, মানে ব্যক্তিগত অনুভূতিহীন রচনা? হয়ে উঠেছে, চরিত্র এবং বিষয়বস্তু লেখকের মতে এটাতে প্রধান হয়ে উঠেছে, গেটে বলছেন, কিন্তু মানুষ কিন্তু সেটা বলছেন। মানুষ শেক্সপিয়ারের এই লেখাগুলোকেই জনপ্রিয়তা দিয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু গেটের মতামত চলে না। বোঝা গেল? কি বোঝাতে পারলাম এই জায়গাটা? হ্যাঁ ম্যাম, ওটা বুঝতে পেরেছি ম্যাম। আমি ভাবছি যে যদি বলে যে অ্যাবসলিউট ভিশন বলতে কি বোঝায়, তখন এক লাইনের উত্তরে যদি কিছু শুদ্ধ দিতে হয় কি দেবো যেন? বা অনুভূতিহীন যে লেখা, সেটা সাহিত্য রচনা সেটাকে বলি। ঠিক আছে ম্যাম। বা যেখানে লেখক তার কি বলবো আরেকটা লাইন, ওই লাইনটাতে দাগ দিয়ে রাখো, যে কবি নিজে রাগ দেশ, মানে যেখানে নিজে রাগ হিংসা এইগুলোকে একেবারে ভুলে গিয়ে যেখানে ব্যক্তি এবং বস্তুকে বেশি গুরুত্ব দিয়েছেন। ম্যাম বলছি যে এই অ্যাবসলিউট ভিশনটা কি মানে গেটে বলছে নাকি এই থিওডোর ওয়ার্ডস ডান্টন ইনি বলছেন? আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা থিওডোর ওয়ার্ডসটাইন, না না এখানে ওই এই বলছে থিওডোর হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওয়ার্ডসটাইন ইনি বলছে, ইয়েস, ইনি বলছেন। এই কারণে বলছেন যে তিনি বলছেন যে লেখাকে এই দুটো ভাগে ভাগ করা যেতে পারে, এবং গেটের চাইতে, এটা এক জায়গায় মিস্টেক করলাম, যে গেটের চাইতে আহ, মানুষ শেক্সপিয়ার এবং হোমারে বেশি মুগ্ধ, ঠিক আছে, এই লাইনটাতে দাগ দিয়ে দিচ্ছি, যে মানুষ এই যে ভিজিয়ন, যে এই যে ভিজিয়ন মিন্স এখানে হচ্ছে কি কবির দৃষ্টি,
মানুষ গেটের চাইতে এই দুজনকে বেশি গুরুত্ব দিয়েছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা এবারে বলি, কিন্তু সাহিত্যের প্রচলিত শাস্ত্র অনুসারে এ হয়তো ব্যালাপসিমি, যেটা আমি আগের দিনকে পড়েছিলাম, যে ধর্মত্যাগী যেটাকে বলা হয়, বা যিনি ধর্মকে মানেন না। এখানে ধর্মত্যাগী কথাটা ভুল হবে বলা, এখানে ধর্মকে যে মানে না বা ধর্মের যে সমালোচনা করে। অল্প বয়সেই, এই যে এই ওয়ার্ডটাও, এটা একটা আরবি শব্দ, ঠিক আছে, যদি এটা কোয়েশ্চেনে চলে আসে ইনকেস, সেটা হচ্ছে আরবি শব্দ। অল্প বয়সেই গেটে বলেছিলেন, আমি আসলে বারবার ঘেটে দেখেছি এই জায়গাটা, তাই জন্য বললাম। ম্যাম বলছি এই ব্যালাপসেমিরই বাংলা কি কাফেই কালাম? এটা অ্যাকচুয়ালি বাংলা ঠিক নয়, দুটো শব্দের অর্থই হচ্ছে যে ধর্মের সমালোচনা করে। ও এবারে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা হুম। ওটার সমার্থক শব্দ নয়, ঠিক আছে, এটা একটা আরবি শব্দ, আর ব্যালাপসেমিটা হচ্ছে ইংরাজি শব্দ। তো দুটোর অর্থটা সেম, যে যে ধর্মের বিরুদ্ধাচারণ করে, বা যে ধর্মকে মানে না, বা যে ধর্মের সমালোচনা করে। ওই আমরা আমরা আমার কৈফিয়তে পড়ছিলাম না যে কাফের কাফের কাজীও একটা লাইন ছিল কাজী নজরুল ইসলামকে, কেউ বলেছেন যে তিনি হিন্দু নিজের ধর্মকেও মানেন না, আবার হিন্দুরা বলছে তিনি মুসলমান ধর্মকে মানেন না, তিনি তিনি তো মুসলমান, আবার মুসলমানরা বলছে তিনি তো নিজের ধর্মকেই মানেন না। সেই শব্দটা থেকে এসেছে। অল্প বয়সেই গেটে বলেছিলেন, আমি প্রকৃতির মতো অকৃত্রিম হব, ভালো হব, মন্দ হব, তোমাদের কোনো আদর্শ আমাকে বাধা দিতে পারবে না। তাহলে গেটে বারবার প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চেয়েছেন, ঠিক আছে, তিনি বলেছেন তিনি ভালো হবেন, তিনি মন্দ হবেন প্রকৃতির মতো, তিনি প্রকৃতির মতো অকৃত্রিম হব, ভালো হব, মন্দ হব, তোমাদের কোনো আদর্শ আমাকে বাধা দিতে পারবে না। এই লাইনটা, অল ইউর আইডিয়ালস শ্যাল, অর্থাৎ তোমাদের কোনো আদর্শ নট প্রিভেন্ট মি, আমাকে রক্ষা করতে পারবে না, ফ্রম বিং জেনুইন অ্যান্ড গুড অ্যান্ড ব্যাড লাইক নেচার, প্রকৃতির ভালো মন্দের হাত থেকে আমাকে, কোনোটার হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে, ঠিক আছে। এই যার সাধনা, প্রচলিত কথায় যাকে বলা হয় কবিত্ব, কাব্য, সৌন্দর্য, এই যে যার সাধনা, যার বলতে এখানে কাকে বলা হয়েছে? গেটেকে। গেটের সাধনা কি নিয়ে সাধনা? তার কবিত্ব, কাব্য, সৌন্দর্য যাকে বলা হচ্ছে, তাতেই যে তিনি সন্তুষ্ট থাকবেন তা সম্ভবপর নয়। ঘটেছেও তাই, গেটে শুধু কবি নন, তিনি বিজ্ঞান বিধি, আমরা জানি যে তিনি ভালো একজন বিজ্ঞান নিয়েও তিনি চর্চা করেছেন, তিনি একজন চিত্রকর, অর্থাৎ তিনি ভালো ছবি আঁকতে পারতেন, এবং আমরা এই রচনাটার মধ্যেই দেখেছি যে তিনি নিজের জীবনে কি বলবো, তিনি যে ছবি আঁকতে ভালোবাসতেন সেটা তিনি বলেছেন, কারণ তিনি জীবনে অনেক কিছু করেছেন, কিন্তু তার মধ্যে থেকে তার বাবার অনেক ইচ্ছে ছিল, কিন্তু কাব্য চর্চা এবং চিত্রাঙ্কন তার সব থেকে ফেভারিট ছিল, এটা তিনি বলেছেন। শেষ বয়সে সঙ্গীত সমজদার, ধর্ম তত্ত্বজ্ঞ, এমনকি মরমী সাধনার সঙ্গেও সুপরিচিত। তার চিত্তের এই বিরাটত্বের জন্যই জনৈক লেখক তাকে আধুনিক জগতের সমস্ত চিন্তাশীলের গুরু বলেছেন। তার চিত্তের এই বিরাটত্বের জন্যই জনৈক লেখক তাকে আধুনিক জগতের সমস্ত চিন্তাশীলের গুরু বলেছেন। কি বলছেন? বলছেন যে উই আর অল ডিসিপলস, আচ্ছা ডিসিপলস যেটাকে আমরা বলে থাকি ভক্ত, আমরা সবাই কার ভক্ত? না গেটের। whether we know it or not, and any liberal minds has but to be brought into contact with the master to realize that inevitable discipleship, অর্থাৎ কি বলা হয়েছে এখানে? ডিসিপলশিপ কথার অর্থটা কি? বলছে যে উই আর অল ডিসিপলস অফ গেটে, আমরা নিঃসন্দেহে সবাই গেটের ভক্ত, whether we know, এবং আমরা তাকে চিনি বা নাই চিনি, and any liberal mind, আমাদের কোনো মনের কোনো উদার নৈতিক চিন্তা থাকুক বা নাই থাকুক,
যে কোনো চিন্তাধারায় যাই হোক তাকে কি করেছে, মানে তার কাছাকাছি আমাদেরকে এনেছে। যে কোনো উদার চিত্ত ব্যক্তি এই গুরুর সংস্পর্শে, তার সংস্পর্শে এসেছে, ঠিক আছে, এলে সে অনুভব করতে পারবে দ্যাট ইনভিটেবল ডিসিপলশিপ, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ তার সংস্পর্শে, তার যে এটা যে কতটা প্রয়োজনীয় তার শিষ্যত্ব গ্রহণ করা সেইটা। জন মেসি, দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ডস লিটারেচার। জনৈক লেখকেটির নাম কি? যিনি হচ্ছেন জন মেসি। তিনি এই কথাটা কোন গ্রন্থে বলেছেন? দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ডস লিটারেচার, জন মেসি। আচ্ছা, এবারে হচ্ছে যে গেটে নিজেও বলেছেন যিনি প্রকৃতই আমার রচনা ও চরিত্রের মর্মগ্রাহী হয়েছেন তাকে স্বীকার করতে হবে যে তার ফলে তিনি এক প্রকার চিত্তের অবন্ধন লাভ করেছেন। প্রচলিত ধর্মে আস্থাবান না হয়েও ঈশ্বর সম্বন্ধে যেসব কথা তিনি বলেছেন তা বাস্তবিকই বিস্ময়কর, ভাবুকের জন্য আনন্দের অফুরন্ত প্রস্রবণ। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, যে ভাবুকের জন্য আনন্দের অফুরন্ত প্রস্রবণ, এই কথাটা আমরা আবার পাবো একটা ইংরাজি কোটেশন এই গ্রন্থটা বলছি। সেটা বলছে যে গেটে নিজেও বলেছেন যিনি প্রকৃতই আমার রচনা এবং চরিত্রের মর্মগ্রাহী, মানে যিনি আমার লেখা খুব সহজেই বুঝতে পেরেছেন, তাকে স্বীকার করতে হবে যে তার ফলে তিনি এক প্রকার চিত্তের অবন্ধন লাভ করেছেন। ঠিক আছে, একটা একটা অবন্ধন মানে কোনো কিছুর মধ্যে আটকে থাকা না, সেটা তিনি লাভ করেছেন। প্রকৃতির সঙ্গে, প্রকৃতির ভালো দিক মন্দ দিক সব দিকটার সঙ্গে কিন্তু একাত্ম থাকতে পেরেছিলেন গেটি। প্রচলিত ধর্মে আস্থাবান না হয়েও ঈশ্বর সম্বন্ধে যেসব কথা তিনি বলেছেন তা বাস্তবিকই বিস্ময়কর। প্রচলিত ধর্মে আস্থাবান না হয়েও ঈশ্বর সম্বন্ধে যেসব কথা তিনি বলেছেন তা বাস্তবিকই বিস্ময়কর, ভাবুকের জন্য আনন্দের অফুরন্ত প্রস্রবণ। তাহলে প্রচলিত ধর্মে আমরা আগেই দেখেছি যে তিনি বারবার ধর্মের প্রতি কি বলবো আস্থাশীল ছিলেন না, ধর্মের রীতিনীতির প্রতি তিনি বরাবর বলেছেন যে মানুষই হচ্ছে ধর্ম। আমরা এটাই জানি, মূলত রবীন্দ্রনাথ ঠাকুরও তাই বলে গেছেন যে মানব ধর্মই হচ্ছে প্রধান, যে মানুষের সঙ্গে থাকা, তার সেবা করা, এটাই হচ্ছে প্রধান ধর্ম, কোনো ধর্মের রীতিনীতি মেনে চলা নয়। এবং সেই তত্ত্বে কিন্তু গেটেও বিশ্বাস করতেন। ভাবুকের জন্য আনন্দের অফুরন্ত প্রস্রব। তাই তার ফাউস্ট এর সেই হু ডিয়ার এক্সপ্রেস হিম একটা সুবিখ্যাত উক্তি ছিল, যে হু ডিয়ার মানে কে কাকে মানে সহ্য করবে, মানে স্পর্ধা কার আছে, ঠিক আছে, হু ডিয়ার এক্সপ্রেস হিম, যে কিভাবে স্পর্ধা কার যে তাকে ব্যক্ত করবে। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করো তো, জাস্ট একটা। শোনা যাচ্ছে তো? ওকে। হুম, যেটা বলছিলাম যে ফাউস্টে তিনি বলছেন যে হু ডেয়ার এক্সপ্রেস হিম, যে কার এত বড় স্পর্ধা এই সমস্ত উক্তিগুলো। হোয়াট নো উই অফ দ্য আইডিয়া অফ দ্য ডাইভিনিটি, ঠিক আছে, অ্যান্ড হোয়াট ক্যান আওয়ার ন্যারো আইডিয়াস টেল, হোয়াট নো উই অফ দ্য আইডিয়া অফ দ্য ডাইভিনিটি, সেটাকে বলা হয় মানে ডিভাইনিটি, ডিভাইন। তা আমরা কি করি যে বলছে হোয়াট নো, যেটা আমরা বলছি যে যে ঈশ্বরের সম্বন্ধে আমাদের কি বা জ্ঞান রয়েছে, বলছে আমাদের স্পর্ধা কতটা, আমরা নিজেদেরকে যে এইভাবে যে প্রকাশ করব, ব্যক্ত করব, আদৌ কি আমাদের সেই স্পর্ধা আছে, আমরা কতটুকু জানি ঈশ্বর সম্পর্কে। ডিভাইনিটি মিন্স হচ্ছে একটা শক্তি, ঠিক আছে, যেটাকে আমরা বলি ঐশ্বরিক শক্তি, সেটাকে বলা হচ্ছে এখানে, যে
আইডিয়া অর্থাৎ আমাদের কতটা ধারণা রয়েছে। কি সম্পর্কে ধারণার কথা বলা হচ্ছে? ঈশ্বরের শক্তি সম্পর্কে। And what can our narrow ideas tell? আমরা কিভাবে আমাদের যে সংকীর্ণ ধারণাগুলো রয়েছে, সংকীর্ণ যে ভাবনাগুলো রয়েছে, সেগুলো টেল অফ দ্য হাইয়েস্ট বিং, আমরা আমাদের কিভাবে সেই কি বলবো সংকীর্ণ ধারণাগুলোকে কিভাবে আমরা প্রকাশ করব আমাদের ঈশ্বরের কাছে। ঠিক আছে, পরম পুরুষ এটাকে যদি আমরা বলি তো ঈশ্বরই বলবো। আইডিয়াস টেল, এখানে দেখো লেখা আছে অফ দ্য হাইয়েস্ট বিং। আমরা কিভাবে আমাদের ঈশ্বরের কাছে এই যে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব পরম পুরুষের কাছে, ঈশ্বরের কাছে। আমাদের যে সংকীর্ণ ধারণাগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে প্রকাশ করব ঈশ্বরের কাছে। শুড আই লাইক এ তার্ক তুর্ক নেম, এটা একটা তুর্কি শব্দ থেকে এসেছে। নেম ইট উইথ এ 100 নেমস, আমরা যেটা বলে থাকি যে যদি মুসলমানদের মতো আমরা শত নামে তাকে ডাকি তবুও মানে ঈশ্বরকে, আই শুড স্টিল ফল শর্ট, তবুও কম পড়বে। অ্যান্ড ইন কম্পারিজন, যে তুলনা করা, উইথ দ্য ইনফাইনাইট অ্যাট্রিবিউটস অ্যান্ড হ্যাভ সেড নাথিং, তাহলেও তার মহিমার কথা আমরা ভাবলে বুঝবো সেটাও বোধহয় সেটা খুব কমই বলা হবে, মনে হবে যে তার সম্পর্কে কিছুই বলা হয়নি। তাহলে এই যদি আমরা ঈশ্বরের মানে তারা আমরা যদি আমাদের মুসলমান ধর্মের রীতিনীতি অনুযায়ী যদি এটাকে আমরা 100টা নামেও তাকে ডাকি, ঈশ্বরকে যদি ডাকি বা তার সঙ্গে কোনো কিছু তুলনাও করি, সেটা বোধহয় তার সম্পর্কে কম বলা হবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে, মনে হবে যে কিছুই বলা হয়নি। এবার একটা ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে এখানে এখানে একটা লাইন আছে, and anyone who has really learned to understand my work, যদি আমার কাজ কেউ বুঝে থাকে, আমার চরিত্র যদি কেউ বুঝে থাকে, is bound to acknowledged age, যেটা আগেই বলেছিলাম যে আগে যেটা গেটে বলেছেন, প্রকৃত যিনি আমার রচনা আমার চরিত্র সম্পর্কে বুঝতে পেরেছেন, তিনি কখনোই কোনো কিছুতে বাউন্ড থাকবেন না, বাধা পড়ে থাকবেন। that he has thereby attained to a certain freedom of the spirit, সে কি করবে না, তিনি কিন্তু এক প্রকার তিনি মনে করবেন যে তিনি ওই স্বাধীনতা, ঈশ্বরের যে কি বলবো এটাকে স্বাধীন বলবো না, আত্মার স্বাধীনতার কথা সম্পর্কে সে কিন্তু জাগ্রত থাকবে। তো মার্গারেটের মনে হচ্ছে সন্দেহ জেগেছে হয়তো ফাউস্ট ঈশ্বরে বিশ্বাসী নন। তার প্রশ্নের উত্তরে ফাউস্ট বলছেন, তো মার্গারেটের যে সন্দেহ হয়েছে আমরা ফাউস্ট গ্রন্থে দেখেছি, তো যেখানে ফাউস্ট তখন বলছে, who dare express him, তা কার সাধ্য আছে তার সম্পর্কে নিজেকে ব্যক্ত করে, and who profess him, কার এত স্পর্ধা, ঠিক আছে, যে তাকে নিজেকে নিজেকে তার কার এতটা স্পর্ধা রয়েছে যে নিজেকে তার সামনে ব্যক্ত করবে, নিজেকে প্রফেস হিম মানে হচ্ছে মুক্ত কণ্ঠে স্বীকার করবে। ঈশ্বরের কাছে কেউ মুক্ত কণ্ঠে স্বীকার করতে পারবে। সেইং আই বিলিভ ইন হিম, কি বলবে না আমি তোমাকে বিশ্বাস করি, হু ফিলিং সিং, আমি তোমাকে অনুভব করি দেখি, ডিনাই হিজ বিং সেইং আই বিলিভ হিম নট, এটা কি তাকে এই কথা সকলে বলে, ঠিক আছে, কিন্তু এটা কি তাকে মানে তাকে অবিশ্বাস করি তাকে বিশ্বাস করি না, তা কেউ কি এই কথাটা বলতে পারবে নিজেকে, মানে বুকে হাত দিয়ে কেউ কি এই কথাটা বলতে পারবে? দ্য অল আপহোল্ডিং, দ্য অল সাস্টেনিং, যেটা হচ্ছে যে যিনি হচ্ছেন সবকিছু, যিনি সবকিছু ধরে আছেন, যিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, অল সাস্টেনিং, যিনি হচ্ছেন আশ্রয় দাতা, যিনি আমাদের আশ্রয় দাতা, যিনি সবকিছুকে ধারণ করে আছেন। folds and upholds he not thee me himself,
বলছেন যে তিনি ধারণ কি করছেন, তিনি আমাকে, তোমাকে, আমাকে, দি মি অ্যান্ড হিমসেলফ, এবং নিজেকে। folds and unfolds he not the me himself। তো তিনি কাকে ধারণ কি করছেন না, তিনি তোমাকে কাকে করছেন না, তিনি কাকে ধারণ না কর মানে ধারণ কি করছেন না, এখানে কোয়েশ্চেন রাখা হয়েছে ভগবানের কাছে যে হি নট দি মি, তোমাকে, আমাকে বা নিজেকে তিনি কি ধারণ করছেন না, সেটাই বলা হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে বলছে যে মাথার উপরে কি আকাশের খিলান নেই, পায়ের নিচে শান্ত ধরণী নেই, এই জায়গাটা এইভাবেই তো তিনি ধরে আছেন আমাদেরকে। অথবা এখানে আরেকটা লাইন বলছে ভাস্ট অ্যাজ ইট ইজ, সবকিছুই ভীষণ ভাবে ভাস্ট, দীর্ঘ, সবকিছুই ভীষণ ভাবে দীর্ঘ হয়ে রয়েছে। ঠিক আছে, fill with what force thy heart and when thou in the feeling wholly blessed art। সবকিছুকে তিনি ভালো মানে তিনি দেখছেন, তিনি সবকিছু দেখতে পাচ্ছেন একেবারে, তিনি অনুভব, এটা কি তাকে কি অনুভব করছো না, ফিল করছো না নিজের মন থেকে। and when thou in feeling wholly blessed art, যখনই তুমি তাকে অনুভব করছো কি মনে হচ্ছে যেন আশীর্বাদ নেমে আসছে। call it then, তখন তাকে ডাকো, and what thou wilt call it bliss I heart love I God। এবং যেখানে তুমি তখন কি করো, তাকে ডাকো, তার কাছে তাকে মনে মনে অনুভব করো, চাও তার কাছে, দেখবে কি হবে না, তিনি তার কাছে ভালো, তাকে যে ভালোবাসো সেটা তুমি তাকে জানাও, যে ভালোবাসো তুমি সেটাকে, তাকে তুমি সেটা জানাও। আচ্ছা, হুম, সেটা হচ্ছে তাকে সেটা জানাও। ঠিক আছে, তুমি যে তাকে ভালোবাসো তাকে সেটা জানাও। আর হচ্ছে যে আই হ্যাভ নো নেম টু গিভ ইট, বলছে তাকে তখন কোনো তার, তখন না হয় তার কোনো তখন তাকে নাম দিও, তার আগে কোনো নাম দিও না। বলছে আমার কাছে কোনো নাম দেওয়ার নেই তাকে। ফিলিং ইজ অল ইন অল, বলছে আমার কাছে অনুভূতিটাই সব। দ্য নেম ইজ সাউন্ড অ্যান্ড স্মোক, এই যে শব্দ, আমার যে অনুভূতি সেটাই হচ্ছে আমার শব্দ। ঠিক আছে, সেটাই হচ্ছে আমার সবকিছু, শব্দ অ্যান্ড স্মোক, যেটাই হচ্ছে আমার কাছে শব্দ এবং একটা অন্ধকারের মতো। অবস্কিউটিং হেভেন্স ক্লিয়ার গ্লো, যেন অন্ধকার থেকে বেরিয়ে এসেছি স্বর্গের রাজ্যে, সবকিছু অত্যন্ত পরিষ্কার লাগছে, মানে সবকিছু একটা যেন কুহেলি, একটা অন্ধকার থেকে যেন সবকিছু আচ্ছন্ন ছিল, সেখান থেকে হঠাৎ করে সবকিছু মুক্ত আলোর যে একটা দিশা দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেই বলা হয়েছে। এই জায়গাটাতে কারোর বুঝতে অসুবিধা হলো, হতে পারে, সেই জন্য জিজ্ঞাসা করছি, বল। ভাস্ট অ্যাজ ইট ইজ মানে এটা খুবই বিস্তৃত আকারে হয়ে আছে। ফিল উইথ হোয়াট ফোর্স দাই হার্ট, যেটা মনে হচ্ছে মানে চিরদিনের মতো যেন সবকিছু জল জল করছে। অ্যান্ড ওয়েন দাও ইন দ্য ফিলিংস হোললি ব্লেসড আর্ট, ঠিক আছে, বলছে চোখ কি আমার দেখছে না তোমাকে, অনুভব কি করছো না তুমি মনে প্রাণে, সেটাই বলছে। and call it then and what thou wilt call it bliss I heart, তাকে মানে তোমার জীবন ঘিরে চলছে একটা রহস্যময় শক্তির লীলা, সারা জীবন ধরে ঘুরে চলছে, এটাই বলতে চেয়েছে। সেটা কখনো দৃশ্য তো কখনো অদৃশ্য, তবুও তুমি তখন তাকে ডাকো, বলো যে তুমি তাকে যে ভালোবাসো মন থেকে, সেটাই তুমি বলো, তুমি তোমার হৃদয় পূর্ণ করো, তার কাছে নিজেকে সঁপে দাও। আর যখন তুমি ভাগ্যবতী সেই অনুভূতি ধরে, তখন না হয় তুমি তাকে নাম দিও, তার আগে দিও না,
এটাই বলছে। ম্যাম এটা কি ঈশ্বর সম্পর্কে গেটের মানে নিজের অনুভূতি? হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর সম্পর্কে তার অনুভূতি। আর ঈশ্বর শুধুমাত্র নয়, অ্যাকচুয়ালি ধর্ম সম্পর্কে তার অনুভূতি। কারণ আমরা একটু আগে বলছি যে তিনি ধর্মের সমালোচনা করেছেন, তার কাছে ধর্ম কি সেটাই হচ্ছে আসল কথা। ঈশ্বর কি একটা অনুভূতির জায়গা, সেটাই বলছি। ঈশ্বরের কাছে তিনি ঈশ্বরকে, অনেকে বলছেন তিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না, কিন্তু গেটে বলছেন না তিনি ঈশ্বরকে বিশ্বাস করেন। তার কাছে ঈশ্বর কোন জায়গাটা, তিনি ঈশ্বরকে অনুভব কিভাবে করেন সেটা তিনি এখানে ব্যক্ত করতে চেয়েছেন, কিন্তু তার জন্য ধর্মীয় রীতিনীতি তিনি পালন করতে ধারণাটা বাধ্য নন, এটাই তিনি বলছেন। ওনার এই ধারণাটা কি কোনো মানে তিনি কি কোনো লেখনির মাধ্যমে তুলে ধরেছেন নাকি এমনি আপাত দৃষ্টিতে তিনি বলেছেন? না, অবশ্যই লেখনীর মানে এই মাধ্যমে তুলে ব্যাপারটা, ধরেছেন। হ্যাঁ, লেখনির মাধ্যমে। হ্যাঁ, লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। কারণ না তিনি যদি লেখার মাধ্যমে, এটা তো তারই লেখা, যদি তিনি না লেখার মাধ্যমে তুলে ধরতেন তাহলে তো আমরা জানতে পারতাম না। যে ফাউস্টে তিনি বলেছেন না ওই কথাটা, ফাউস্টে যে হু ডেয়ার এক্সপ্রেসিং, বলছে সবাই তো স্পর্ধা দেখায় তাকে বলার, সবাই মুক্ত কণ্ঠে স্বীকার করে যে সবাই তাকে ভালোবাসে, তাকে ফিল করে, অনুভূতি জানায়, কিন্তু কেউ যে এটা কি তাকে কেউ মানে দৃঢ় কণ্ঠে বলতে পারবে যে আমি তোমাকে বিশ্বাস করি না? অথচ ঈশ্বর তো সকলকে আশ্রয় দেন, তিনিই তো সবকিছু ধরে আছেন, সেটা তিনি ফাউস্টে জানিয়েছেন মার্গারেটের কথার মানে প্রত্যুত্তরে। না ম্যাম, কিছু অসুবিধা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এবার বলছে যে হ্যাঁ, এবারে বলছে আর্চ দেয়ার নট দ্য স্কাই অ্যাবভ আস, লাইজ নট বিনেথ আস ফ্রম দ্য আর্থ। ঠিক আছে, বলতে চাইছে যে আমাদের এই যে এতক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি দে আর নট দ্য স্কাই অ্যাবভ আস, যেটা হলো যে আমাদের সামনে জলজল করে থাকা বন্ধুর মতো চেয়ে থাকা চিরদিনের তারা। ঠিক আছে, চিরদিনের তারা যে আমাদের সামনে রয়েছে। এবার এক্ষেত্রে আমরা কি বলবো, একটা কার্ভ স্ট্রাকচারকে এই কথা বলা হয়ে থাকে, একটা একটা খিলান যেটাকে বলা হয়। ঠিক আছে, ওই যে মাথার উপর কি নেই কি আকাশের খিলান, ওই যে আর্চ দে আর নট দ্য স্কাই অ্যাবভ আস, আমাদের উপর কি নেই এই লাইনটা, যেটা হচ্ছে একটা খিলান। খিলান মানে এই যে আর্চ মানে হচ্ছে আমরা যেটাকে বলে থাকি ওই জ্যা টাইপের এই ধরনের ব্যাপার, এই যে কার্ভড। হ্যাঁ ম্যাম, জানলার ওপর দিয়ে অনেক সময় থাকতো, বেশিরভাগ পুরোনো দিনে ওগুলোকে খিলানি বলা হতো। বা এই ধরনের যে ব্যাপারগুলো, এই রকম স্ট্রাকচারটাকে বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় খিলান। তো বলছি এটা কি আমাদের মাথার উপর, আমাদের মাথার উপর কি এটা নেই, আকাশের নেই কি খিলান? লাইজ নট বিনেথ আস ফ্রম দ্য আর্থ, পায়ের নিচে নেই কি শক্ত ধরনী, শান্ত ধরনী। বলছে যে এখানে আমাদের পায়ের নিচে নেই কি যে পৃথিবী নেই কি, অ্যান্ড রাইজ নট অন আস সাইনিং, এবং কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড রাইজ নট মানে সূর্য কি হচ্ছে না, সামনে কি জল করছে না, মানে তারাগুলোও কি জল করছে না? ফ্রেন্ডলি দা এভারলাস্টিং স্টার্স, তারাগুলো কি জল করছে না, তারা কি বন্ধুর মতো নেই? লুক আই নট আই টু আই অন দি, মানে লুক আই নট বলছে যে অনুভব কি করছো না এগুলোকে মনে মনে বা চোখে চোখে, যেটা হয় অনুভব কি করছো না, অ্যান্ড ফিলস নট, যেটাকে বলছে যে থ্রঙ্গিং, যেটাকে বলা হয় থ্রঙ্গিং, যে এটাকে তুমি কি অনুভব করছো না মনে প্রাণে? তোমার জীবন ঘিরে চলছে টু হেড অ্যান্ড হার্ট দ্য ফোর্স, তোমার জীবন ঘিরে চলছে যে টু হেড অ্যান্ড হার্ট, এইটা এটা হচ্ছে একটা ইডিয়মস, টু হেড অ্যান্ড হার্ট, টু হেড অ্যান্ড হার্ট, এগুলো হচ্ছে এক একটা ইডিয়মস, যেটাকে আমরা বলবো হেড অ্যান্ড হার্ট কে বলবো যে কি বলবো, একটা মানে একটা গানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটার অর্থটা। ঠিক আছে, হেড অ্যান্ড হার্ট। ম্যাম, হেড অ্যান্ড হার্টকে বাংলায় কি বলা হবে? হেড অ্যান্ড হার্ট কে বাংলায় বলা হবে যে হেড অ্যান্ড হার্ট কে যদি আমরা বলি
মানে কোনো কিছুর মধ্যে একটা কোনো ইমোশনাল জিনিস, কোনো অনুভূতি পরায়ণ কোনো একটা জিনিস, তার মধ্য দিয়ে দুটো জিনিসের মধ্যে যখন দ্বন্দ্ব তৈরি হয়, ঠিক আছে, মানে তোমার মনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, সেটাই হচ্ছে হেড অ্যান্ড হার্ট। ফিলস নট বলছে তুমি কি দেখতে পাচ্ছ না এগুলো নিয়ে কি তোমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, সেটাই, মানে কোনোটা দৃশ্য কোনোটা অদৃশ্য। তোমার সারা জীবন ঘিরে রয়েছে একটা, বলছে ফ্রেন্ডলি দ্য এভারলাস্টিং স্টার্স, এই যে তারাগুলো রয়েছে, সেগুলোর এই যে আলোগুলো রয়েছে, সেটাকে তুমি কি ফিল করতে পারছো না? তাদের সঙ্গে আই টু আই তুমি পরস্পরকে মানে চোখাচোখি আর কি কন্ট্যাক্ট করো, পরস্পর অনুভব করো, and feels not thronging, ঠিক আছে, to head and heart। এইগুলোই কি হচ্ছে, কোনোটা আমরা তারাগুলো কি দেখতে পাই, কোনোটা দৃশ্য আর কোনোটা হচ্ছে অদৃশ্য। তাহলে যখন দুটো জিনিসের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, হেড অ্যান্ড হার্ট, যখন কোনো জিনিসের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, তাকে বলা হয় দ্য ফোর্স, শক্তিটার মধ্যে স্টিল ওয়েভিং ইটস ইটারনাল সিক্রেট, যেটা হচ্ছে সারা জীবনের একটা চিরস্থায়ী ভেতরে, যেটা মানে চিরস্থায়ী একটা বিষয়বস্তুর ভেতরে যে একটা সিক্রেট থাকে, একটা লুকানো যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে স্টিল ওয়েভিং, ঠিক আছে, যেটা তুমি কি করো তোমার হৃদয় দিয়ে নিঃশেষ করো। আর এটা তুমি এমনই ভাগ্যবতী, ইনভিজিবল, ভিজিবল রাউন্ড দ্য লাইফ, কখনো অদৃশ্য ভাবে রয়েছে এটা, কখনো দৃশ্যত রয়েছে, এইভাবেই এটা তোমার জীবনে থাকবে। আর তোমার জীবন ঘিরে রয়েছে একটা রহস্যময় একটা শক্তির লীলা, একটা ইটারনাল সিক্রেট, একটা রহস্যময় একটা লুকানো কোনো কিছু রয়েছে, ঠিক আছে, তোমার সারা জীবনেই এটা রয়েছে, লুকানো একটা শক্তি। ঈশ্বরের ধারণা সম্বন্ধে আমাদের কি বা জ্ঞান আছে? আমাদের সংকীর্ণ পরিসর ভাবনা সেই পরম পুরুষের সম্বন্ধে কতটুকুই বা ব্যক্ত করতে পারে? যদি মুসলমানের মতো শতনামে, এটা তো আমি বললাম এটার আগের ওই কোটেশনটা, ওই যে শুড আই আই লাইক এ তুর্ক নেম, হ্যাঁ, ইট উইথ 100 নেমস, ঈশ্বরের মত, ঈশ্বরকে যদি আমরা মুসলমানদের মতো শতনামে ডেকে থাকি, তাহলেও কিন্তু তাকে যে আমরা বহু, তার যে মহিমা সবকিছু আমরা বুঝবো, এমনটা কিন্তু কোথাও বলা হয়নি। এবার হচ্ছে এই জায়গাটা, let men continue to worship him, let men continue to worship him who gave the ox his pastura। এটা কথাটা কেন বলা হয়েছে, বলছে যে let men continue to worship, মানুষ কন্টিনিউ কি করছে, ক্রমাগত পুজো করে, এবং তাকে কি দিচ্ছে, বিভিন্ন জিনিস, বিভিন্ন জিনিস দান করে, কখনো সার দেয়, ঠিক আছে, সারকে তাকে যেমন যিনি সারকে দিয়েছেন চরবার মাঠ, ঠিক আছে, তিনি মানুষকে তিনি অনেক কিছু দান করেন, মানুষ যেমন তাকে ক্রমাগত পুজো করছে, তিনিও মানুষকে তার জন্য অনেক কিছু দিচ্ছেন। হু গিভস অক্স, কাউকে তিনি দিয়েছেন সার মাঠে চালনা করার জন্য, অ্যান্ড টু ম্যান ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কাউকে খাবার দিয়েছেন, কাউকে পানীয় দিয়েছেন তার জীবন নির্বাহ করার জন্য, অ্যাকর্ডিং টু হিজ নিড, তার চাহিদা অনুযায়ী। বাট worship him who has filled the world with such a productive energy, কিন্তু আসল কথা যেটা হচ্ছে, যেটা ভগবানকে পাওয়ার জন্য দরকার, সেটা হচ্ছে যে একটা প্রাণ শক্তি যেটা দরকার, যে তিনি একটা প্রাণ শক্তিতে আমাদেরকে পূর্ণ করেছেন, সেটাই হলো আসল। and that if only millionth part became embodied in living existence, লক্ষ লক্ষ এই যে কি বলবো অংশ, ঠিক আছে, এই যে প্রাণ শক্তিতে মানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি এই প্রাণ শক্তি সক্রিয় হয়, তবেই কিন্তু জগতে তার একটা প্রভাব পড়বে, এবং তার ফলে কি হবে, globe and so warm and them that war pestilence flood fire would be powerless to diminish them। তখন কি হবে, এই যে যুদ্ধ, বন্যা, তারপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, দাবানল, আগুন লেগে যাওয়া,
তবেই এগুলো কিন্তু প্রতিহত হতে পারবে, এদের ক্ষমতাটা নষ্ট হবে, এগুলোকে ধ্বংস করা যাবে। এন্ড দ্যাট ইজ মাই গড, এবং সেটাই হচ্ছে আমার ঈশ্বর, আমার কাছে সেটাই হলো ঈশ্বর। তিনি শুধুমাত্র মানুষকে ওই সার দেবেন মাঠে চড়ানোর জন্য, কাউকে খাবার দেবেন, আর কাউকে কি বলবো পানীয় দেবেন তার জীবিকা মানে তার জীবন নির্বাহ করার জন্য, তার নিডটা প্রয়োজনীয় চাহিদাগুলো মেটে, এটা নয়। তিনি চাইছেন, তিনি এমন এক অদৃশ্য শক্তি দেবেন, মানে গেটে চাইছেন ঈশ্বরের কাছে যে তিনি একটা এমন একটা অদৃশ্য শক্তি দেবেন যার দ্বারা কি হবে, যে বিশ্ব জগতে লক্ষ লক্ষ মানুষ কি করবে, একটা মানে এটা তার কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে যারা লিভিং এক্সিস্টেন্স, যাদের বসবাসের যে অস্তিত্ব যাদের আছে, তাদের কাছে সেটা গিয়ে পৌঁছবে, এবং যেটা কি করবে, এই ওয়ার, যেটা যুদ্ধ, বন্যা, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এগুলোকে প্রতিহত করতে পারবে। আলটিমেটলি কি হবে, তবে এগুলোকে ধ্বংস করা সম্ভবপর হবে। এন্ড দ্যাট ইজ মাই গড, সেটাই হচ্ছে আমার ঈশ্বর। তার আরেকটি উক্তিও প্রণিধানযোগ্য, যারা ধর্মপ্রাণ সৃষ্টি শুধু তাদের দ্বারাই সম্ভবপর। অনলি রিলিজিয়াস মেন ক্যান বি ক্রিয়েটিভ। তিনি বলছেন যারা ধর্মপ্রাণ মানুষ তারাই একমাত্র প্রকৃত শিল্পী হতে পারে। অনলি রিলিজিয়াস মেন ক্যান বি ক্রিয়েটিভ, এই যারা মানুষের ধর্ম পালন করে, মানব ধর্ম যারা পালন করে, তারাই একমাত্র প্রকৃত শিল্পী। প্রকৃত শিল্পী, ঠিক আছে। গেটের ভিতরে স্বজাতি প্রেমের তীব্রতা ছিল না, মানে তিনি ওই নিজের দেশের প্রতি এই প্রেম দেখাবেন বা দেশের ওই সমস্ত কোনো ব্যাপার না, এজন্য তাকে কম নিন্দে ভোগ করতে হয়নি। কিন্তু দার্শনিক ক্রোচে এতে মহা আনন্দিত হয়েছেন। ক্রোচের কথা আমরা একদম প্রবন্ধের প্রথম দিকে পড়েছিলাম। তিনি মহা আনন্দিত কেন হয়েছেন, বলছেন আই কনসিডার ইট সিঙ্গুলারলি ফরচুনেট দ্যাট অ্যামং অল দ্য সাবলাইম পোয়েটস, যারা মহৎ, যারা মহৎ কবি, তাদের মহৎ, সাবলাইম কথার অর্থ হলো মহৎ, যারা মহৎ কবি কি হচ্ছে যে যারা মহাকবি আর কি, তাদের জীবনে অনেক আশা, অনেক অফুরন্ত প্রশ্রবণ, এবং মহাকবি মধ্যে এমন একজন রয়েছেন যিনি মানব প্রকৃতির, যিনি এই মহৎ শব্দটা ব্যবহার হয়েছে বলেই সাবলাইম বলা হয়েছে, সাবলাইম পোয়েটস। তারা ভীষণভাবে তারা ভীষণভাবে ফরচুনেট, তাদের একটা মানে তাদের ভাগ্যটা খুব ভালো। perennial sources of deep consolation, and there should yet be one who possessing a knowledge of human nature and all its aspects, such as no other poets ever passed. Sorry, ভুল বললাম, এখানে ওয়ার্ডটা হবে possessed, হবে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা poets ever possessed, such as no other poets ever possessed। অর্থাৎ যেখানে বলছে যে মহাকবিরা, আই কনসিডার, ক্রোচে বলছেন আই কনসিডার ইট সিঙ্গুলারলি ফরচুনেট, আমি একটু হলেও খুবই সন্তুষ্ট, ফরচুনেট ভাগ্যবান, দ্যাট অ্যামং অল দ্য সাবলাইম পোয়েটস, মহাকবিদের মধ্যে আশা এবং আনন্দের, এই যে ডিপ কনসোলেশন, আশা এবং আনন্দের একটা প্রস্রবণ, দেয়ার শুড ইয়েট ওয়ান হু, যে কিনা পজেসিং এ নলেজ অফ হিউম্যান নেচার, যিনি মানব প্রকৃতির জ্ঞান যার মধ্যে রয়েছে, তিনি যে কোনো পক্ষপাতিত্বর ঊর্ধ্বে উঠতে পারেন, ঠিক আছে, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে পারেন। নেভারথলেস keeps his mind above and beyond political sympathetics and inevitable quarrels of nations। যা কিছু রাজনৈতিক পক্ষপাতিত্ব রয়েছে, যিনি হচ্ছেন পলিটিক্যাল সিম্প্যাথিস এবং গুরুত্বপূর্ণ যে মানে দেশের একজনের সঙ্গে অন্যজনের যে কি বলবো একটা দ্বন্দ্ব বা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে তিনি তখন যেখানে তার মনটাকে তিনি স্থাপন করতে পেরেছেন।
মহাকবিরাই একমাত্র এই কাজটা পারে, অন্য কেউ পারে না, সেটাই তিনি বলছেন এখানে। মানব প্রকৃতির মধ্যে তারা আবদ্ধ থাকে, মানব প্রকৃতি সবকিছু তারা দান করে, এটা অন্য কোনো মানুষ পারে না, একমাত্র মহাকবিরাই করতে পারে। ঠিক আছে, এই যে এ সম্বন্ধে গেটে নিজে বহু কথা বলেছেন। ন্যাশনাল ইট লিটারেচার ইজ নাও রাদার অ্যান আনমিনিং টার্ম। বলছে ন্যাশনাল ইট লিটারেচার, যেটা আমাদের জাতীয় সাহিত্য, ইজ নাও রাদার অ্যান আনমিনিং টার্ম, যার এই জাতীয় সাহিত্য এক কথায় এই মুহূর্তে বরং অর্থহীন। দ্য স্পিচ অফ দ্য ওয়ার্ল্ড লিটারেচার, এখানে কি বলা হয়েছে, বিশ্ব সাহিত্যের কথা বলা হচ্ছে। একদিকে বিশ্ব সাহিত্য, and each one must try to hasten its approach, যেটাকে বলা হচ্ছে যে বিশ্ব সাহিত্যের কথা এখানে বলা হচ্ছে, বিশ্ব সাহিত্যের যুগ আসন্ন এবং সেই পথেই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। অন্যত্র অলটুগেদার ন্যাশনাল হ্যাট্রেড ইজ সামথিং পিকিউলিয়ার, আবার অন্যত্র দেখলে এই যে জাতীয় বিজাতি যে বিদ্বেষ, জাতীয় বিদ্বেষ দেশের প্রতি এই মোটের উপরে, এটা একটা অদ্ভুত ব্যাপার। ইউ উইল অলওয়েজ ফাইন্ড ইট স্ট্রংগেস্ট and most violent where there is the lowest degree of culture. All together আমরা যারাই ন্যাশনাল, এই যে জাতীয় সাহিত্যের প্রতি আর কি, যাদের আমাদের ন্যাশনাল হ্যাট্রেড, ইটস সামথিং পিকিউলিয়ার, এই যে দেশীয় যে বিদ্বেষ, যে দেশের প্রতি যে বিদ্বেষ ব্যাপারটা রয়েছে, এটা নিঃসন্দেহে একটা অদ্ভুত ব্যাপার। ইউ উইল অলওয়েজ ফাইন্ড ইট স্ট্রংগেস্ট, তুমি অবশ্যই কি করতে পারো, and most violent where there is the lowest degree of culture, যেখানে সংস্কৃতির আমরা দেখতে পাই যত বেশি অল্পতা, সেখানে তার তীব্রতাটাও অনেক বেশি। এবং মানুষের but there is a degree where it vanishes altogether and where one stands to a certain extent above nations and feels and well and oh, এই যে well and oh, এই যে শব্দটা রয়েছে, এই শব্দটাও হচ্ছে একটা ইডিয়মস, ওয়েল অ্যান্ড গো, যেখানে আমরা বলি দুঃখ বিপত্তি, আমাদের যে দুঃখ রয়েছে সেটাকে আমরা বলে থাকি। অর্থাৎ আমাদের মনের এমন একটা স্তর আছে যেখানে এর সম্পূর্ণ বিলোপ ঘটে। এর ফলে কি হয়, যে আমাদের এই যে অন্য জাতির প্রতি যে দুঃখ, তখন মনে হয় যে নিজের জাতির সেটাই দুঃখ আর কি। ঠিক আছে, পরের জাতির প্রতি আমরা যত বেশি ইন্টারেস্টেড, নিজের প্রতি আমরা তত বেশি ইন্টারেস্টেড হই না, এটাই বলতে চাইছে। চিত্তোৎকর্ষের এই স্তরের সঙ্গে আমার প্রকৃতির সহজ যোগ ছিল, আর 60 বৎসর বয়সের বহু পূর্বেই এতে আমার স্থিতিলাভ হয়েছিল। এইটাই কবিগুরু গেটে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, প্রথম এবং দ্বিতীয় খণ্ড থেকে। আমরা বলছিলাম মন্নদাস শঙ্কর রায়, যিনি তার কবিগুরু গেটে তার গ্রন্থের মধ্যে উল্লেখ করে দিয়েছিলেন। এখানে হলো যে এখানে হচ্ছে আমরা এখন বুঝতে পারছি যে কেন কবিগুরু গেটে সম্পর্কে তিনি বলছিলেন। অ্যাকচুয়াল গ্রন্থটির নাম হচ্ছে কবিগুরু গেটে, কিন্তু তার প্রথম এবং দ্বিতীয় খণ্ড থেকেই এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয় খণ্ড থেকেই এটা নেওয়া হয়েছে। তাহলে মোটের উপর একটা কি বলবো, যে এই যে জাতীয় যে বিদ্বেষ, এটা নিঃসন্দেহে একটা অদ্ভুত ব্যাপার। ইউ উইল অলওয়েজ ফাইন্ড ইট স্ট্রংগেস্ট অ্যান্ড মোস্ট ভায়োলেন্ট, মানে যেটা বিদ্রোহ আর কি, সেটা তুমি সব সময় খুঁজে পাবেন। ওয়্যার দেয়ার ইজ দ্য লোয়েস্ট ডিগ্রি অফ কালচার, সেখানে আমাদের কি হয়, যেখানে আমরা এই জিনিসটা করে থাকি, সেখানে এক কথায় আমরা আমাদের সংস্কৃতিকে ছোট করি। ঠিক আছে, বাট দেয়ার ইজ এ ডিগ্রি ওয়্যার ইট ভ্যানিসেস, কোথাও গিয়ে আমাদের সংস্কৃতিটা তখন সব শুদ্ধ নষ্ট হয়ে যায়।
and where one stand to certain extent above nations and fields, তখন আমরা কি করছি, তখন আমাদের আমাদের দেশের সম্মানে আমাদের আমরা কি করি যে অন্যের যে দুঃখ দুর্দশা সেটা দেখাতে গিয়ে আমরা আমাদের নিজেদের দুঃখ কথা কিন্তু আমরা ভুলেই যাই, মানে তাদের উপর দুঃখ দেখাতে গিয়ে মানে নেবারিং পিপল যেটা হয় তখন তাদের দুঃখটা আমাদের হয়ে যায়, as if it had happened to one's own, আমাদের নিজেদের হয়ে যায় ওদেরটা। this degree of culture was comfortable to my nature, ঠিক আছে, and I had become strengthened in it long before I had reached my 60th year, আমি আমার 60 বছরের অনেক আগেই কি করেছি না আমার প্রকৃতির সঙ্গে একটা যোগাযোগ হয়েছিল, নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে 60 বছরের অনেক আগেই এবং সেটা আমার তখনই স্থিতিলাভ ঘটে, এটাই বলা হয়েছে। হলো এটা মুসলিম সাহিত্য সমাজের চতুর্থ বার্ষিক অধিবেশনে পঠিত হয়েছিল চৈত্র সংখ্যা 1336-এ, ঠিক আছে, ভালো করে পড়তে হবে, বারবার পড়তে হবে, এটা অনেক কঠিন, প্রশ্নগুলো এক এক করে দিই, অনেক প্রশ্ন জমে গেছে, দিতে হবে এবারে, সানডের মধ্যে পেয়ে যাবে, আমি এই সানডেতে এক্সাম রাখছি না, যেগুলো আগে হয়েছে দাও তারপর আবার এক্সাম কন্ডাক্ট করে দিচ্ছি। ম্যাম ওই 100 নম্বরের সিলেবাসটা একটু দেবেন? কোন 100 নম্বর? হ্যাঁ আজকেই দিয়ে দেবো, রাত্রে দিকে দিচ্ছি, ঠিক আছে, এরপর আমার হ্যাঁ, ক্লাস হবে, হ্যাঁ। মোটামুটি অনেকটাই নেব, তোমরা তার জন্য টাইম নিয়ে পড়া রেডি করবে। আর এটা বারবার আরেকবার পড়ো, 2-3 বার পড়লে আশা করি পুরো ব্যাপারটা একটু আধটু ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি নোটটা করে দিচ্ছি সবগুলো।